নমস্কার, আমি সোমনাথ সেনগুপ্ত। বিয়ন্ড বর্ডার্স ইন্ডিয়া ইনসাইটের আজকের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত সপ্তাহে হঠাৎ করে একটা খবর পাওয়া যায়, অনেকেই পেয়েছেন আজকের দিনে। তো হঠাৎ করে একটা খবর পাওয়া যায় যে বাংলাদেশ বিমান বাহিনীর একাধিক বিমান ঘাঁটিতে চিরুনি তল্লাশি অভিযান শুরু হয়েছে এবং সেই অভিযানের পরিপ্রেক্ষিতে 2জন স্কোয়াড্রন লিডার এবং 10 জন এয়ারম্যানকে অ্যারেস্ট করা হয়েছে। তো ঘটনাটা কি এবং সেইটার ইনভেস্টিগেশন করতে গিয়ে কি কি ফাইনালি বেরিয়ে এলো সেইটা নিয়ে একটু আলোচনা করব আজকে। যে ঘটনাটা কিন্তু আমাদের ভারতবাসীদের জন্য কিন্তু সত্যি একটু চিন্তার বিষয় এবং এইটা নিয়ে কিন্তু আমার মনে হয় আরও ইনভেস্টিগেশনের প্রয়োজন আছে। যাই হোক, যদি ইচ্ছা হয় তাহলে পুরো ভিডিওটা দেখবেন, সঙ্গে থাকবেন এবং যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এই রিকোয়েস্টটা করে রাখলাম। অ্যাকচুয়ালি যদি আক্ষরিক অর্থে দেখা যায় তাহলে ভারত কিন্তু বরাবরই তার প্রথম ফিলোসফি বা প্রথম থিওরি রেখে এসছে যে নেইবারহুড ফার্স্ট, অর্থাৎ প্রতিবেশী প্রথম বা প্রতিবেশীকে প্রাধান্য দিয়ে এসছে বরাবরই। এটাই ভারতের ধর্ম এবং এই পরিপ্রেক্ষিতে এটা বলা যায় যে শুধু ভারত নয়, ভারতবাসী হিসেবে আমরাও কিন্তু আমাদের প্রতিবেশীদেরকে যথাযোগ্য সম্মান, ভালোবাসা এবং তাদের সঙ্গে কোঅপারেশনই বিশ্বাস করি। কিন্তু যাই হোক, ভারত যেহেতু তার প্রতিবেশীকে এই ফেসিলিটিসগুলো বরাবর প্রোভাইড করে এসছে, সেটা বিদ্যুৎ দেওয়াই হোক বা ডিজেল দেওয়া হোক বা বন্যায় সাহায্য করা হোক বা যে কোনো ধরনের অর্থনৈতিক সংকটে পাশে থাকা হোক, এবং এ বিষয়ে যদি দেখা যায় খুব সামান্য প্রতিবেশী, মানে একদম ইমিডিয়েট প্রতিবেশী না হয়, ইভেন যদি সুদূর তুর্কিয়ে বলে এখন যে দেশটাকে বলা হয়, বা টার্কি বা তুরস্ক বলে যে দেশটা, সেই দেশটাতেও যথারীতি যখন সিভিয়ার ভূমিকম্প বা আর্থকোয়েক যখন হয়, তখন ভারত কিন্তু ওষুধ থেকে শুরু করে, ত্রিপল থেকে শুরু করে বাকি ইমিডিয়েট ফেসিলিটিসের জন্য যা কিছু সরঞ্জামের প্রয়োজন সমস্ত কিছু আগ বাড়িয়েই হয়তো আজকের দিনে বলবো যে বিমান বাহিনীর বিমানে করে পাঠিয়ে প্রচুর হেল্প করেছিল এবং পাশে দাঁড়িয়েছিল, দাঁড়ানোর চেষ্টা সবসময় করেছিল, আজও করে, ভবিষ্যতে হয়তো করবে, তাতে এতে খারাপ কিছু নেই, করাটা কর্তব্য বলেই মনে হয়। কিন্তু বারবার করে আপনারা খেয়াল করে দেখবেন, ভারত বা ভারতবাসী হিসেবে আমরা যেরকম মানসিকতা রাখি এবং যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিই, ফাইনালি কিন্তু আমরা প্রতিদানে কি পাই জানেন? আইদার পিঠ পিছে চাকু চালানা जिसको বলতে হয়, তার মানে পিঠে পিছন দিক থেকে চাকু দেওয়া হয়, মানে চাকু চালানো হয়, বা ফাইনালি বদনাম দেওয়া হয়, বা ফাইনালি বলা হয় যে আমরা কি এমনি এমনি করি, আমাদের স্বার্থের জন্য করি, বা কেউ হয়তো বলে যে ভারত তো তার দাদাগিরি করে, বা কেউ হয়তো বলে ফ্রিতে কি দিচ্ছেন, বা ফ্রিতে কি ওই কোনো জিনিস হয়, বা ফ্রিতে কি দিচ্ছেন, বা তার এগেনস্টে তো কোনো না কোনো বেনিফিট নিয়ে থাকেন, অনেকে অনেক কথা বলে। কিন্তু আলটিমেটলি কিন্তু আমরা বিট্রেয়াল যেটাকে বলে, সেই বিট্রেয়ালেরই শিকার হই এবং লোকে কিন্তু, বা যে দেশগুলোকে আমরা সাহায্য করি সেই দেশগুলো কিন্তু ফাইনালি ভুল বুঝে আমাদেরকেই বদনাম করে বা আমাদেরকেই গালিগালাজ করে। কিন্তু এটাও ধ্রুব সত্য যে কথায় আছে না, ধর্মের কল বাতাসে নড়ে, ঠিক সেইভাবেই হয়তো তার আর কিছুদিন বা কিছু বছর পরে আলটিমেটলি তারা এটাই রিয়েলাইজ করে যে ভারতবর্ষর যে কাজটা ছিল বা যে সার্ভিসটা দিয়েছিল বা আমার বিপদের দিনে যেভাবে পাশে দাঁড়িয়েছিল, সেটা বোধহয় নিঃস্বার্থভাবে। আপনি যদি লিভিং এক্সাম্পল দেখতে চান তাহলে মলদ্বীপস বা মালদ্বীপ যাকে বলি, আপনি সেইটা যদি দেখেন তাহলে সেই সময়ের সরকার বা বর্তমানের সরকার যদি দেখেন তাহলে যতভাবে একই প্রসেসে এত হেল্প করার পরেও মানে ইন্ডিয়া শুড গো আউট, মানে এই মুহূর্তে ইন্ডিয়া মালদ্বীপ ছাড়ো, এইরকম একটা বক্তব্য নিয়ে কিন্তু একটা সময় ক্যাম্পেইন হয়েছিল, ইন্ডিয়া আউট বলে ক্যাম্পেইনটা হয়েছিল। আপনি যদি সেইভাবে খেয়াল করি বা মনে রাখি বা মনে করার চেষ্টা করি তাহলে শ্রীলঙ্কাতেও কিন্তু সেই একইভাবে ঘটনাগুলো ঘটেছিল। যদিও আজকের দিনে মইজু সরকার মালদ্বীপসের বা ইভেন শ্রীলঙ্কার বর্তমান সরকার কিন্তু সেই যে কোনো সময় বিপদের দিনে এইটা অন্তত বুঝেছে যে ভারত নিঃস্বার্থভাবে এবং তার বিনিময়ে কিছু না চেয়ে, হয়তো বলতে পারেন ভালোবাসাটুকুই চেয়েছি বা চেয়েছে, তো সেইটার বিনিময়ে কিন্তু আর কোনো কিছুর প্রত্যাশা রাখেনি, কিন্তু যে কোনো সময় বিপদের দিনে কিন্তু ভারত সর্বতোভাবে পাশে দাঁড়িয়েছে। যাই হোক, কিন্তু এখানে আরেকটা আমাদের প্রতিবেশী দেশ ফাইনালি কিন্তু আমাদেরই আর এক পশ্চিমের প্রতিবেশী দেশের ধামাধরা যে এজেন্সি আছে তাদেরকে ঘরে ডাকিয়ে ভারত বিরোধী কাজে লিপ্ত হলো। তো এটা নিয়ে আজকে একটু বিশদভাবে আলোচনা করব। তার কারণ হচ্ছে বাংলাদেশের বিমান বাহিনীতে ধরা পড়া এক ভয়ঙ্কর চক্রান্ত, যে চক্রান্তের পিছনে রয়েছে পাকিস্তানের আইএসআই এর হাত, এবং এইভাবে আস্তে 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 দেখা যাচ্ছে ভারত কিন্তু তার যে সমস্ত প্রতিবেশী দেশ আছে সেই প্রতিবেশী দেশের মধ্যে মুষ্টিমেয় কিছু লোকের এই ধরনের বিশ্বাসঘাতকতার জন্য হয়তো আগামী দিনে বা আজকের দিনেও খানিকটা হলেও শত্রু দ্বারা বেষ্টিত হয়ে চলেছে।
তো যাই হোক, কয়েক সপ্তাহ আগের কথা, সেটা হলো বাংলাদেশের বিমান বাহিনীর একাধিক বিমান ঘাঁটিতে হঠাৎ করেই যেটা বললাম চিরুনি তল্লাশি অভিযান শুরু হয়, এবং এই ইনভেস্টিগেশন করতে গিয়ে ফাইনালি দেখা যায় এই অভিযানে 2জন স্কোয়াড্রন লিডার এবং 10জন এয়ারম্যান আপাতত, যেটা ডিক্লেয়ার্ড বা যেটা খবর বাইরে এসছে, এই 2জন স্কোয়াড্রন লিডার এবং 10জন এয়ারম্যানকে অ্যারেস্ট করা হয়েছে। এবং অভিযোগ যেটা, সেটাতে জানা যাচ্ছে যে এই অভিযোগে এটা বলা হচ্ছে যে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এর হয়ে এরা গুপ্তচর বৃত্তিতে লিপ্ত ছিল, এবং সেই গুপ্তচর বৃত্তি যেটা করছিল সেটা আক্ষরিক অর্থেই কিন্তু ভারতবর্ষের এগেনস্টে তথা ইন্ডিয়ার সেফটি সিকিউরিটিকে রিস্কে নিয়ে ভারতবর্ষের যাতে ফাইনালি ক্ষতি হতে পারে, এবং ভারতবর্ষের যে সমস্ত সিক্রেট ইনফরমেশন যেগুলো আছে সেইগুলো যাতে পশ্চিমের প্রতিবেশী দেশের দিকে চলে যায় বা যেতে পারে, এবং তার ফলে আমরা যাতে আমাদের মানে ভারতবর্ষের যাতে ক্ষতি হয় সেই চেষ্টা হচ্ছিল। এবং এই কিছু গুপ্তচর বৃত্তির গুপ্তচর যে অভিযান যেটা এদের চলছিল বা যে মিশনে এরা কাজ করছিল সেইটার ফলে। যাই হোক, এখানেই কিন্তু শেষ নয়, এছাড়াও আরো 10 থেকে 12 জনকে আইডেন্টিফাই করা গেছে, যারা কিন্তু এই মুহূর্তে কেউ বাংলাদেশে নেই। তারা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, কেউ হয়তো তুরস্কেতে পালিয়েছে, কেউ পাকিস্তানে পালিয়েছে, কেউ পর্তুগালে পালিয়ে গেছে, ইভেন কেউ নিউজিল্যান্ডেও চলে গেছে। এইগুলো কিন্তু খবরে প্রকাশ পেয়েছে, এবং জানা যাচ্ছে আরো 10 থেকে 12 জন আপাতত, যেটা মনে হচ্ছে, হয়তো এই সংখ্যাটা বাড়লেও বাড়তে পারে, কিন্তু আপাতত যেটা বলা হচ্ছে সেটা 10 থেকে 12 জন আরো এই গুপ্তচর বৃত্তি বা এই চক্রটার মধ্যে রয়েছে, যারা অলরেডি বুঝতে পেরে গেছে যে তারা মার্কড হয়ে গেছে এবং তারাও হয়তো অ্যারেস্ট হয়ে যাবে, যার ফলে তারা কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে। এখানে শুধু এইটা ইম্পর্টেন্ট নয় যে কোথা থেকে, আপনি যদি খেয়াল করেন তাহলে ঢাকা, চট্টগ্রাম, যশোর, কক্সবাজার, এই সমস্ত বাংলাদেশের বিমান বাহিনীর যতগুলো ঘাঁটি আছে সবগুলো ঘাঁটিতেই কিন্তু হাই অ্যালার্ট দেওয়া হয়েছে, এবং সমস্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা অফিসার্স এবং এয়ারম্যানদের পার্সোনাল ইউজের অনেক কিছুকেই জব্দ করা হয়েছে। যেরকমভাবে মোবাইল এদের নিয়ে নেওয়া হয়েছে এবং সেই মোবাইলগুলো পরীক্ষামূলকভাবে রাখা হয়েছে, এবং সেগুলোর পরীক্ষা নিরীক্ষা চলছে, সেগুলোকেও ইনভেস্টিগেশনের আওতায় আনা হয়েছে। এছাড়া এই সমস্ত এই হায়ার অফিসার বা সন্দেহভাজন যে সমস্ত এয়ারম্যানরা রয়েছেন তাদের ছুটি সাময়িকভাবে বাতিল করা হয়েছে, এবং এদের থরলি ইনভেস্টিগেশন চলছে, যার ফলে চারিদিকে এদেরকে খুব গোপনভাবে সিক্রেট ওয়েতে এদের জিজ্ঞাসাবাদ চলছে। কিন্তু প্রশ্ন যেটা, সেটা হলো অ্যাকচুয়ালি ঠিক কি ঘটেছিল সেইটার, বা এদের পারপাসটা কি ছিল, মানে মেইন উদ্দেশ্যটা কি ছিল। ফলে এই গ্রেপ্তার হওয়ার সদস্যরা কিন্তু এই সমস্ত যাদের এয়ারম্যানদের ধরা হয়েছে এরা কিন্তু কেউ সাধারণ কর্মচারী ছিলেন না, তারা কাজ করতেন বাংলাদেশের সবচেয়ে স্পর্শকাতর রাডার স্টেশনগুলোতে। যেরকম ধরুন ঢাকার শাহজালাল বিমানবন্দরে বসানো ফ্রান্সের তৈরি অত্যাধুনিক রাডার, যে রাডার দিয়ে শুধুমাত্র বাংলাদেশের আকাশ নয় ভারতের শিলিগুড়ি করিডোরও দেখা যায়। আমি আবার রিপিট করছি, ঢাকার শাহজালাল বিমানবন্দরে বসানো ফ্রান্সের তৈরি অত্যাধুনিক রাডার, যে রাডার দিয়ে শুধুমাত্র বাংলাদেশের আকাশ নয় ভারতের শিলিগুড়ি করিডোরও দেখা যায়। এবং শিলিগুড়ি করিডোর মানে হচ্ছে ভারতবর্ষের ক্ষেত্রে চিকেন স্নেক। তার কারণ হচ্ছে এই 22 কিলোমিটার চওড়া এই যে পথটা যেটা আছে, সেই চিকেন স্নেক যেটা আছে বা শিলিগুড়ি করিডোর যেটাকে বলা হয়, সেইটা কিন্তু উত্তর পূর্ব ভারতের 7টা রাজ্যকে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে জুড়ে রেখেছে। আসাম বলুন, মেঘালয় বলুন, মণিপুর বলুন, মিজোরাম বলুন, অরুণাচল প্রদেশ বলুন, টোটাল নর্থ ইস্টের 7টা রাজ্যর মেইন প্রধান যে কানেক্টিং ডোর বা কানেক্টিং ওয়ে যেটা, সেটা কিন্তু এই 22 কিলোমিটার চওড়া শিলিগুড়ি করিডোর বা এটাকে চিকেন স্নেক বলা হয়। এবং এই মোহাম্মদ ইউনূসের যে অন্তর্বর্তীকালীন বা কেয়ারটেকার গভর্নমেন্ট যিনি যে সময় ছিল, সেই সময় কিন্তু মোহাম্মদ ইউনূসের কিন্তু বিভিন্ন সময়ে ঠারে ঠোরে ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি এবং মানে উত্তেজনা ছড়ানোর জন্যই নোয়িংলি এবং ইন্টেনশনালি উনি কিন্তু অনেকবার বলেছেন যে এই শিলিগুড়ি চিকেন স্নেকের কথা এবং চিকেন স্নেক দখল করে নেওয়ার কথা, এবং এই 7 সিস্টার্স বা 7টি রাজ্যকে ভারতের থেকে আলাদা করে দেওয়ার কথা। কাজে ওনার কথাবার্তা বরাবরই উস্কানিমূলক ছিল, এবং উনি প্রথম থেকে কিন্তু প্রো পাকিস্তানি ছিলেন, যার ফলে ওনার সময় কিন্তু হঠাৎ করেই দেখা যায় পাকিস্তানের সঙ্গে সখ্যতা বা হৃদ্যতা অস্বাভাবিক মাত্রা বেড়ে গেছিল, এবং যার ফলে পাকিস্তানের সঙ্গে বিভিন্ন ধরনের সামরিক আদান প্রদান, সে ইনফরমেশনই হোক, অস্ত্রশস্ত্র হোক, ফ্রিকোয়েন্টলি ISI এবং পাকিস্তানের সামরিক বাহিনীর কর্মকর্তাদের বাংলাদেশ সফর কিন্তু হঠাৎ করেই সেই সময় বেড়ে গিয়েছিল, এবং যার ফলে সেই 1.5 বছর সময়ের মধ্যে কিন্তু
বাংলাদেশের আমূল অনেক পরিবর্তন এসছে এবং তার ফলে কিন্তু বাংলাদেশের নিজস্ব সেফটি সিকিউরিটি ব্যবস্থাও কিন্তু আজকের দিনে হাইলি রিস্কের রয়েছে এবং সেই রিস্ক থেকে কিন্তু বেরিয়ে আসা এত সহজ হবে না। কারণ কি, উনি 1.5 বছরে নিজের ঘরের মধ্যেই কিন্তু 20 বৃক্ষ রোপণ করেছিলেন, যেটার ফল কিন্তু আগামী দিনে বাংলাদেশকে কিন্তু ভোগ করতেই হবে। এবং সেই অবস্থাতে দাঁড়িয়ে কিন্তু অনেকেই হয়তো এইটা বলেছিলেন যে হয়তো উনি আসার ফলে বাংলাদেশ বোধহয় প্রচুর উপকার পাবে এবং বাংলাদেশ রাতারাতি বদলে যাবে। ঘটনাটা কিন্তু তা ঘটেনি। যাই হোক, পাকিস্তান কিন্তু এই ঠিক তথ্যগুলোই চাইছিল যে নর্থ ইস্টে কখন, কোথায়, কোন সময় কোনো ভারতীয় বিমান উড়ছে কিনা, কোন পথ দিয়ে আর্মি বা মিলিটারি ভেহিকেল যাতায়াত করছে, আর্মি ট্রুপ কোথা দিয়ে কখন কোথায় যাতায়াত করছে, কোন অঞ্চল থেকে কোন অঞ্চলে যাচ্ছে, কোন সময় মুভমেন্টটা হচ্ছে, ওভারঅল বিভিন্ন লোকেশন, সেই ইম্পর্ট্যান্ট লোকেশন যেখানে জনবহুল বা জনবসতি সম্পন্ন এলাকা বা কোথায় কোথায় মেইন কি পয়েন্টস আছে, হয়তো সামরিক অস্ত্রভাণ্ডার যেখানে রাখা থাকে বা বিভিন্ন সামরিক ঘাঁটির যে সমস্ত ইম্পর্ট্যান্ট যে জায়গাগুলো, সেই সমস্ত জায়গাগুলো সমস্তই কিন্তু এই রাডারের আওতায় ছিল। যার ফলে এটা কিন্তু শুধুমাত্র গুপ্তচর বৃত্তি বলে ভাববেন, এটা কিন্তু ভারতকে ভেঙে দেওয়ার একটা প্রস্তুতি ছিল। তো যাই হোক, সেটা কোনো না কোনোভাবে ইনফরমেশনটা বেরিয়ে আসে এবং ভারতের RNAW অর্থাৎ বা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং এবং ইন্টেলিজেন্স ব্যুরোর ফলে, ব্যুরোর সজাগ থাকার ফলে এই ইনফরমেশনসগুলো ভারতের হাতে চলে আসে। এবং এখানে দেখা যায় যে গত এপ্রিল মাসে, মানে এপ্রিল মাসের 7 থেকে 9 তারিখের মধ্যে বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী তথা আগের সময় মানে কেয়ারটেকার গভর্নমেন্টের সময় ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার যিনি ছিলেন মিস্টার খলিলুর রহমান, সেই খলিলুর রহমান সাহেব হুমায়ুন কবির সাহেবের সঙ্গে কিন্তু ভারতবর্ষে আসেন এবং ভারতের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সে মিস্টার এস জয়শঙ্কর এবং অজিত ডোভালের সঙ্গে দেখা করেন। এছাড়াও আরও হায়ার অফিসিয়ালসদের সঙ্গে দেখা করেন এবং সেখানে বেশ কয়েকটা মিটিং হয়। সেই মিটিংয়ে কিন্তু মিস্টার ডোভাল, অজিত ডোভাল কিন্তু ক্যাটাগরিক্যালি মিস্টার খলিলুর রহমান সাহেবকে বলেন যে আপনাদের সঙ্গে আমাদের অনেকগুলো জিনিস নিয়ে অনেকগুলো কমিউনিকেশন হয়েছিল এই তারেক রহমান সাহেব আসার আগে, যার কোনোটাই আপনারা ফলো করছেন না এবং এই কন্ডিশনে আপনারা রাজি হয়েছিলেন বলেই স্পেসিফিক্যালি তারেক রহমান সাহেবকে বাংলাদেশে আসার জন্য গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছিল। অথচ আজকে আসার ফলে, তারেক রহমান সাহেব আসার পরে এগুলোর কোনোটাই মানা হচ্ছে না এবং ফাইনালি ইন্ডিয়া যে সমস্ত জিনিসগুলো বলেছিল তার মধ্যে অন্যতম প্রধান পয়েন্ট ছিল হচ্ছে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে এমন কিছু করা যেগুলো ভারতের পক্ষে ক্ষতিকারক, সেগুলোকে কমপ্লিটলি বন্ধ করতে হবে এবং এই ধরনের কোনো ঘাঁটি যদি হয়ে থাকে বা কোনো চক্র যদি কাজ করে তাহলে সেইগুলোকে সমূলে উৎপাটিত করে তাদেরকে বাংলাদেশ থেকে বাইরে বার করে দিতে হবে, যেটা কখনোই হয়নি। যাই হোক, এই তদন্তে যেটা উঠে এসছে সেটা হচ্ছে ভারতের নিজস্ব তদন্তে যেটা উঠে এসছে, সেই তদন্তে একটা অদ্ভুত নাম উঠে এসছে যেটা বাংলাদেশের IBO জয়েন্টলি এটাতে ইনভেস্টিগেশন করেছে বা করছে এই মুহূর্তে দাঁড়িয়ে। তাদের অদ্ভুত নাম উঠে এসছে, সেটা হচ্ছে টিটিপি মানে হচ্ছে তেহরিকে তালিবান পাকিস্তান। আবারও বলছি, টিটিপি কথাটার মানে হচ্ছে তেহরিকে তালিবান পাকিস্তান। অথচ আসল ঘটনা যেটা, সেটা হচ্ছে টিটিপি কিন্তু পাকিস্তানের নিজেদের শত্রু। টিটিপি পাকিস্তানের জন্য, পাকিস্তান দেশের, পাকিস্তানের মানুষের জন্য টিটিপি হচ্ছে শত্রু। তার কারণ হচ্ছে তারা আফগানিস্তানের ফলোয়ার এবং তারা কিন্তু আফগানিস্তানের তালিবানের ভাবধারাকে বা সেই মনোভাবকে পছন্দ করে এবং তারা কিন্তু সেইটা প্রমোট করে, যেটা কিন্তু পাকিস্তানের সঙ্গে কন্ট্রাডিক্ট করে। যার ফলে টিটিপি এবং পাকিস্তান আর্মির কিন্তু বরাবরের একটা সাপে নেউলের সম্পর্ক রয়েছে। যে যাকে মৌকা পায় সে তখন তাকে তার কিছু না কিছু ক্ষতি করার চেষ্টা করে বা তাকে রিভেঞ্জ নেয়। যাই হোক, এক্ষেত্রে বাংলাদেশ কি করবে সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ব্যাপার আমাদের ভারতের জন্য বা ভারতবাসীর জন্য, কিন্তু উত্তরটা কিন্তু সহজে কোনো কিছু হবে না। তার কারণ হচ্ছে টিটিপির নামটা কিন্তু ব্যবহার করা হচ্ছিল বেসিক্যালি একটা ঢাল হিসেবে। তার কারণ ওই যে বললাম, যেহেতু টিটিপি আদতে পাকিস্তানের শত্রু এবং তাদের পক্ষে ওই মানে দূরের সুদূর পশ্চিম থেকে বাংলাদেশে এসে যাদের ভাষাও আলাদা, তাদের পক্ষে এসে বাংলাদেশে গোপন ঘাঁটি গেড়ে বা ডেরা গেড়ে কোনো কিছু করা অত সহজ হবে না এবং দ্যাট টু ভারতবর্ষের এগেনস্টে। কাজে টিটিপিকে আননেসেসারি টিটিপির নামটাকে সামনে এনে পাকিস্তানের ISI চাইছিল যে যদি কোনোভাবে এটা এক্সপোজড হয় বা ধরা পড়ে তাহলে সেক্ষেত্রে যাতে টিটিপির নামটা বেরিয়ে আসে, তার মানে পাকিস্তানের ISI কিন্তু সেফ থাকবে, কিন্তু এটা হয়নি। তার কারণ হচ্ছে আলটিমেটলি ইনভেস্টিগেশনে ধরা পড়েছে যে আসল সূত্র বা আমরা যদি ব্যাক ক্যালকুলেশনে গিয়ে আদি বা রিসোর্স বা যেখান থেকে মানে উৎপত্তি হচ্ছে সেই উৎপত্তিটা যদি দেখি, তাহলে কিন্তু প্রথম কথা হচ্ছে এটা ISI পাকিস্তান এবং এই সমস্ত লোকগুলো যদি টিটিপিরই হতো
তাহলে ধরা পড়লে তারা কোনো অবস্থাতেই, মানে যেহেতু তেহরিকে তালিবান, কাজে তারা ধরা পড়লে কিন্তু তারা নিশ্চয়ই পাকিস্তানে পালাতো না, কারণ তারা পাকিস্তানের যেখানে এক্সপোজড হয়ে গেছে তারা পাকিস্তানে যদি ফিরে যায়, তার মানে তো এটা এস্টাবলিশ হয়ে গেল যে পাকিস্তানি এর মধ্যে রয়েছে, কাজে সেটা অ্যাকচুয়ালি নয়। কাজে তারা যারা পালিয়েছে তারা কিন্তু মেনলি পালিয়েছে পাকিস্তান, তুর্কি বা তুরস্ক, এছাড়া পর্তুগালে, এছাড়া নিউজিল্যান্ডে, এইভাবে তারা স্প্রেড হয়ে গেছে, যে 10-12 জন আরও আছেন বলে মানে মনে করা হচ্ছে। এরা সবাই কিন্তু অ্যাকচুয়ালি আইএসআই এর লোক বা আইএসআই এর মদতপুষ্ট লোক, যারা ভিতরে ভিতরে গুপ্তচর বৃত্তির কাজ করছিল, এবং এরা সবাই আইএসআই এর পরিচিত ঘাঁটিতেই অপারেট করছিল, এবং যার ফলে মুখে অ্যাকচুয়ালি টিটিপি কথাটা বলা হচ্ছিল, কিন্তু আসলে এরা কিন্তু আইএসআই এরই চর ছিল। তো যাই হোক, এই পুরো অভিযানটার পিছনে একটা বড় মোড় আছে। সেই মোড়টা অলরেডি আমাদের অজিত ডোভাল সাহেব কিন্তু বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার খলিলুর রহমান সাহেবকে অলরেডি এটা বলেছেন ডিউরিং হিজ ভিজিট। তো যার ফলে এটা নিয়ে আলোচনার সময় কিন্তু একটা কথা উঠে আসে, যেটা পরবর্তীকালে জানা গেছে, সেটা হচ্ছে যে এই নিরাপত্তা বৈঠকে দুপক্ষই তাদের যা ইনফরমেশন ছিল রিগার্ডিং সেফটি অ্যান্ড সিকিউরিটি এবং সিকিউরিটি স্পেশালি, তাতে ভারতবর্ষ তার যা যা কনসার্ন ছিল বা তার যা যা বক্তব্য ছিল সেগুলো যখন রাখে, তখন দেখা যায় যে খলিলুর রহমান সাহেব সেটা অ্যাকসেপ্ট করে বা মেনে নিয়ে উনি বলেছিলেন যে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের ভীষণ ক্রাইসিস চলছে ইন টার্মস অফ ফিনান্স, ইন টার্মস অফ অয়েল অলসো। তার কারণ হচ্ছে মিডল ইস্ট থেকে কোনোভাবে অয়েল ঢুকছে না, এবং আরেকটা জিনিস হয়েছে যেটা আদানি পাওয়ার ইলেকট্রিসিটির যে সার্ভিস যেটা রয়েছে বা সাপ্লাই লাইন যেটা রয়েছে, সেটা যেহেতু এখন যা ছিল প্রয়োজন বা যতটা এগ্রিমেন্ট হয়েছিল, যেহেতু প্রায় $500 মিলিয়ন মতন আদানির বিল বাকি পড়ে আছে এবং বাংলাদেশ এই মুহূর্তে দিতে পারছে না, যার ফলে আদানি পাওয়ার যা সাপ্লাই ছিল কম বেশি 1500 থেকে 1600 ওয়াটের আদানি পাওয়ার থেকে যেটা পাওয়ার কথা ছিল, তার হাফ এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সাপ্লাই দিচ্ছে, যার ফলে বাংলাদেশে কিন্তু ফ্রিকোয়েন্টলি কারেন্ট অফ বা লোডশেডিংটা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। তার কারণ হচ্ছে এই মুহূর্তে গত বছরের 2025-এর জুনে এটা কম বেশি $400-450 মিলিয়ন মতন যে ফাইনাল তারা পেমেন্ট করেছিল, তারপর থেকে আর আজও পর্যন্ত কোনো পেমেন্ট করে ওঠেনি বাংলাদেশ থেকে, বাংলাদেশ ইলেকট্রিসিটি বোর্ড, যার ফলে প্রায় $500 থেকে $600 মিলিয়ন মতন আদানি পাওয়ারের ইলেকট্রিসিটির বিল বাকি পড়ে আছে, যার জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে আদানি পাওয়ার কাট অফই করে দেবে বলেছিল। যাই হোক, ভারতীয় গভর্নমেন্টের মধ্যস্থতায় আপাতত যা প্রোডাক্ট মানে যা পাওয়ার কথা যতটা, তার হাফ দিচ্ছে, প্রায় 700 থেকে 800 মেগাওয়াটের মতন বিদ্যুৎ তারা সরবরাহ করছে, যার ফলে এই 1000 থেকে 1500 মেগাওয়াটের মতন পার ডে স্কারসিটি বা মানে সাপ্লাই কম আছে, যতটা ওদের প্রয়োজন, মানে বাংলাদেশের যা প্রয়োজন তার থেকে ডেইলি বেসিসে 1000 থেকে 1500 মেগাওয়াটের মতন কম ইলেকট্রিসিটি পাচ্ছে বাংলাদেশ, বা বাংলাদেশের নিজস্ব প্রোডাকশনও নেই, যার ফলে বাংলাদেশের ফার্টিলাইজার বা সার তৈরির কারখানাগুলো এবং স্পেসিফিক্যালি বস্ত্রশিল্প, কারণ বস্ত্রশিল্প বাংলাদেশের এন্টার জিডিপির প্রায় 75% হচ্ছে বস্ত্রশিল্প থেকে আসে, যে বস্ত্রশিল্প এখন কটনের অভাবে এবং স্পেসিফিক্যালি কারেন্ট না থাকার কারণে, মানে লোডশেডিংয়ের জন্য বা কারেন্টের স্কারসিটির জন্য বা অভাবের জন্য, সেই মানে যে গার্মেন্টস যেগুলো ছিল, মানে ফিনিশ গুডস যেগুলো রেডিমেড গার্মেন্টস, সেগুলোর কলকারখানাগুলো প্রায় পুরোটাই বসে গেছে, মানে 100টার মধ্যে মোর দ্যান 90% এগুলো কিন্তু এখন প্রোডাকশন নেই বা লেস প্রোডাকশন করে চলছে, যার ফলে বাংলাদেশের ওভারঅল ফিনান্সিয়াল ক্রাইসিস কিন্তু কোনোভাবেই কাটছে না। আর তার মধ্যে এলএনজি এলপিজিরও অভাব রয়েছে এবং কয়লারও অভাব রয়েছে, ডিজেলও নেই, ভারতবর্ষের থেকে খেপে খেপে বেশ কয়েকবার ডিজেল গেছে, এখনো যাচ্ছে। তো যার ফলে মিস্টার খলিলুর রহমান সাহেব এইটা বলেছেন যে ঠিক আছে, আপনারা যেগুলো বলেছেন আমরা সর্বতভাবে চেষ্টা করছি, তার এগেনস্টে আমাদের কাছে ডিজেল এবং মানে আমরা চাই যে ডিজেল এবং কারেন্সিতে সোয়াপিং হোক। সোয়াপিং মানে হচ্ছে আমি একটা আইদার মানে মুদ্রা সোয়াপিং হতে পারে, বা তা না হলে প্রোডাক্ট মানে কারেন্সির সঙ্গে প্রোডাক্টের কোনো সোয়াপিং হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে সেটা হচ্ছে বাংলাদেশ পয়সাও কিছু ধার চেয়েছিল, মানে ফিনান্সিয়াল কিছু হেল্প চেয়েছিল বাংলাদেশ এই ভারতবর্ষের থেকে, কিন্তু ভারতবর্ষ এখনো সেইটাতে কোনো হ্যাঁ না কোনো কিছু জানায়নি রিগার্ডিং ফিনান্সিয়াল হেল্প। বাট বাংলাদেশের অনুরোধে ভারতবর্ষ আবার খানিকটা ডিজেল পাঠাতে শুরু করেছে। যদি খেয়াল করেন তাহলে মার্চ মাসে 22,000 মেট্রিক টনের মতন হাই স্পিড ডিজেল পাঠানো হয়েছিল। এপ্রিল মাসে এখনো পর্যন্ত কম বেশি প্রায় 18 থেকে 23,000 মেট্রিক টনের মতন ডিজেল পাঠানো হয়েছে। আরও একটা 6 বা 7,000 মেট্রিক টনের মতন একটা ডিজেল যাবে, সেটাই 27, 28, 29-এর মধ্যেই চলে যাওয়ার কথা। যাই হোক, সেটা ছাড়াও খলিলুর রহমান সাহেব আরও আগামী 4 মাসে টোটাল 40,000 মেট্রিক টন ডিজেল, মানে প্রত্যেক মাসে 10,000 মেট্রিক টন ডিজেল করে এক্সট্রা চেয়েছেন ওভার অ্যান্ড অ্যাবাভ দ্য কোটা। মানে হচ্ছে আমাদের ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের যে কোটা,
তার উপরে আরও প্রত্যেক মাসে 10,000 মেট্রিক টন করে আগামী 4 মাসে টোটাল 40,000 মেট্রিক টন আরও এক্সট্রা হাই স্পিড ডিজেল চেয়েছেন। ভারতবর্ষ সেখানে হ্যাঁ না কোনো কিছুই বলেনি, শুধু এটা বলেছে যে ঠিক আছে আপনারা যা রিকোয়েস্ট করেছেন আমরা সিরিয়াসলি এটা নিয়ে ভাবনা চিন্তা করছি বা দেখবো, আপনাদেরকে যথাসময়ে জানানো হবে, বাট এই সেফটি সিকিউরিটির এখানে আমরা কোনো রকম কম্প্রোমাইজ করব না। তো সেক্ষেত্রে খলিলুর রহমান সাহেব বলেছেন ঠিক আছে আমি দেশে ফিরে গেলে তারপরে এটা নিয়ে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটা নিয়ে ইনভেস্টিগেশন চালু করছি এবং আমাদের তরফ থেকে যা যা মানে অ্যাকশন নেওয়ার সেগুলো আমরা নেবো বা নিচ্ছি। যাই হোক, এই নিরাপত্তা নিশ্চয়তা ভারতবর্ষ চাওয়ার পর এবং এই অভিযান শুরু হওয়ার পর থেকে বা যদি খেয়াল করেন তাহলে কিন্তু ভারতবর্ষ আবার আস্তে আস্তে করে অল্প অল্প করে হলেও 5,000-7,000 মেট্রিক টন হলেও কিন্তু খেপে খেপে 3বার আমার যতদূর মনে পড়ছে বাংলাদেশে হাই স্পিড ডিজেল পাঠিয়েছে। তো যার ফলে বাংলাদেশের এই ইনভেস্টিগেশন যেটা শুরু হয়েছে এটার ফলে বাংলাদেশ চাইছে যাতে তাদের বিশ্বাসযোগ্যতা অর্জন হয়, কিন্তু অত সহজে তো বিশ্বাসযোগ্যতা অর্জন হয় না, এটার জন্য একটু সময় লাগে। যাই হোক, এই ইনভেস্টিগেশন চালু হওয়ার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই সমস্ত মানুষগুলোকে ধরা গেছে এবং এদের আসল উদ্দেশ্য যেটা সেইটা খানিকটা এক্সপ্লোর করা গেছে। যাই হোক, ভারতবর্ষ অ্যাকচুয়ালি যদি দেখা যায় তাহলে উত্তরে চীন, পশ্চিমে পাকিস্তান এবং আজকের দিনে বাংলাদেশ, যাদেরকে আমরা কখনোই কোনো অবস্থাতে এই জায়গায় যে বাংলাদেশ যাবে সেটা কিন্তু কোনোদিন মনে করিনি, কিন্তু বাংলাদেশও আস্তে আস্তে করে বাংলাদেশ বলতে বাংলাদেশের বিমান বাহিনী এবং বিমান বাহিনীর যে সমস্ত ঘাঁটিগুলো আছে সেইগুলো কিন্তু এই গত কেয়ারটেকার গভর্নমেন্টের এই মোহাম্মদ ইউনুস সাহেবের আসার পর থেকে কিন্তু এই ঘাঁটিগুলো গুপ্তচর বৃত্তির কাজে লাগতে শুরু করেছে এবং স্পেশালি আস্তে আস্তে করে এগুলো সব কটা আইএসআই এর নেটওয়ার্কে কনভার্টেড হতে শুরু করেছে। যাই হোক, এর ফলে ইনভেস্টিগেশন চলার ফলে কি হয় না হয় সে তো সময়ই বলবে, কিন্তু ভারত কিন্তু কোনোভাবেই যে রিল্যাক্ট্যান্ট রয়েছে তা নয়, কারণ কি ভারত এটা বুঝে গেছে যে আমাদের আশেপাশে যতগুলো নেইবার আছে তাদেরকে আমরা যেরকমভাবে বিশ্বাসযোগ্যতার জায়গায় রাখি বোধহয় সময়ে সময়ে সেগুলোকে একটু চেক করার প্রয়োজন আছে এবং সেগুলো নিয়ে একটু নার্চার করার প্রয়োজন আছে এবং আমাদেরকেও বেশ কিছু ক্ষেত্রে স্ট্রিক্ট হওয়ার প্রয়োজন আছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের RNAW এবং বাংলাদেশের গোয়েন্দা সংস্থার যৌথ তৎপরতায় একটা বড় বিপদ ঠেকানো গেছে। আপাতত শিলিগুড়ি করিডর সুরক্ষিত আছে, যদিও এই মুহূর্তে দাঁড়িয়ে নর্থ ইস্টে ইন্ডিয়ান আর্মির 3টে গ্যারিসন অলরেডি চালু হয়ে গেছে এবং আরও একটা খুব শিগগিরই চালু হওয়ার কথা আছে। কাজেই বাংলাদেশের এই লম্ফজম্প প্রফেসর মোহাম্মদ ইউনুসের সময় যা যা লম্ফজম্প হয়েছিল তার ফলে একদিকে সাপে বর হয়েছে যে রিগার্ডিং নর্থ ইস্ট এবং রিগার্ডিং শিলিগুড়ি করিডর ভারতবর্ষে বর্তমান সরকার অনেক বেশি সিরিয়াস হয়ে গেছে, যার ফলে অনেক বেশি ডেভেলপমেন্টাল চিন্তাভাবনা চলছে এবং ডেভেলপমেন্টের জন্য প্রচুর বাজেট এসছে বা আসছে এবং সেগুলো যথাযথভাবে প্রপারলি খরচাও হচ্ছে। এই নয় যে কেউ লুটে পুটে নিচ্ছে বা কেউ কোনো অবহেলায় রেখেছে বা দেখছেন না, তা নয়। কিন্তু যাই হোক, আপাতত হিসাবে দেখা যায় যে এই যুদ্ধটা কিন্তু শেষ হয়নি, এটা কিন্তু চলতে থাকবে বলে মনে হয়, কারণ কি একবার যখন ব্লাডে এটা ঢুকে যায় তখন কিন্তু এটা খুব সহজে এটাকে ইরাডিকেট করা যায় না, কাজেই কেমোথেরাপির কোর্স কিন্তু লং টার্ম চলবে। যাই হোক, ভারত একটা কথা বারবার কিন্তু প্রমাণ করে চলেছে যে আমরা শান্তি চাই, এটা ঠিক, কিন্তু আমাদের শান্তি চাওয়া বা চুপচাপ থাকা বা ভদ্রতা মানে কিন্তু দুর্বলতা নয়। আমরা যদি চাই তাহলে তোমাদের ভাষাতেই জবাব দিতে পারি, যেটা অলরেডি ভারতবর্ষের গভর্নমেন্ট কিন্তু অপারেশন সিন্দুরে দেখিয়ে দিয়েছে যে জাস্ট কয়েক মিনিটের খেলায় আমরা পাকিস্তানকে কোন জায়গায় নামিয়ে আনতে পারি। আর আমাদের পূর্বের প্রতিবেশী যে পশ্চিমের যে দাদাকে দেখে সেই পথে যাওয়ার চেষ্টা করছে তাদের জন্য অত সময়ও লাগবে না, তাদের জন্য যদি সাইজ করার থাকে তাহলে কিন্তু তারও অনেক কম সময়ে তাদের কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। যাই হোক, এখনও বাংলাদেশের গঙ্গা জল চুক্তিটা এখনও পেন্ডিং রয়েছে এই বছরের ডিসেম্বরে। এছাড়াও তিস্তা চুক্তি নিয়েও তারিক রহমান সাহেবের টিম যথেষ্ট সিরিয়াসলি চিন্তাভাবনা করছে বা ভারতবর্ষের কাছে অলরেডি রিকোয়েস্ট রেখেছে। এবং শুধু তো গঙ্গা বা তিস্তা নয়, যদি দেখা যায় তাহলে ভারতবর্ষের থেকে 54টা নদী এবং নদীর জল বেসিক্যালি বাংলাদেশে গিয়ে পড়ছে, যে জলগুলো কিন্তু বাংলাদেশের জন্য প্রচণ্ড ইউজফুল। সেগুলো আমরা এখনও ভেবে দেখিনি যে সেগুলো ওই সিন্ধু নদীর জলের চুক্তির মতন কোনো ব্যবস্থা করতে হবে কিনা, কিন্তু সেটা আগামী দিনে ভারতবর্ষের গভর্নমেন্ট ভেবে দেখবে যে কি করা না করা। কিন্তু ভারতের গোয়েন্দারা সজাগ আছে, যার ফলে এই আপাতত এইটুকু এক্সপোজ করা গেছে এবং এটা এড়ানো গেছে। কিন্তু আগামী দিনে কি হয় না হয় বা আরও আইএসআই এর জাল কিভাবে ছড়িয়ে রয়েছে সেইটা দেখার আছে, সেটা ইনভেস্টিগেশনই আরও বেরিয়ে আসবে। আপাতত এইটুকু খবরই পাওয়া গেছে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। আজকের জন্য এখানেই শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন।